নমস্কার। আজ আমরা একসাথে ডুব দেব রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটা ছোট গল্প অপরিচিতার জগতে। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আলোচনাটা কিন্তু দারুণ কাজে দেবে। চলুন তাহলে দেরি না করে গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করার চেষ্টা করা যাক গল্পের আসল বার্তাটা কী। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা ভেঙে যাওয়া বিয়ের গল্প কিভাবে শুধু একটা দুঃখের কাহিনী না হয়ে একজন নারীর জেগে ওঠার, তার আত্মসম্মান খুঁজে পাওয়ার একটা অসাধারণ গল্প হয়ে উঠতে পারে? অপরিচিতা ঠিক তেমনই একটা গল্প। আর এই প্রশ্নটাকেই সঙ্গী করে আমরা পুরো গল্পটা বোঝার চেষ্টা করব। তো গল্পটা ভালোভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব মূল প্লটটা কী ছিল, তারপর চরিত্রগুলো কিভাবে বদলে গেল, যৌতুকের বিরুদ্ধে কি জোরালো প্রতিবাদ ছিল, আত্মসম্মানবোধের বিষয়টা, আর একদম শেষে দেখব অনুশোচনা আর নারী শক্তির জাগরণের দিকটা। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক গল্পের মূল কাহিনীতে। মানে ঠিক কি ঘটেছিল গল্পে? এই গল্পের যে নাটকীয়তা সেটা কিন্তু শুধু একটা ঘটনা নয়, বরং আত্মসম্মান আর ব্যক্তিত্বের এক দারুণ শিক্ষা। গল্পটা শুরু হচ্ছে নায়ক অনুপমকে দিয়ে, যার বিয়ে ঠিক হয়েছে কল্যাণী নামের এক শিক্ষিত আর সুন্দরী মেয়ের সাথে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু গোল বাঁধালেন অনুপমের লোভী মামা। তিনি বেঁকে বসলেন যে বিয়ের আগেই যৌতুকের সোনাদানা সব পরোক্ষ করে দেখতে হবে। এখানেই শেষ না, বিয়ের দিন তিনি সত্যি সত্যি একজন শ্যাকরাকে নিয়ে হাজির হলেন গয়না পরীক্ষা করার জন্য। ভাবুন তো, কি সাংঘাতিক অপমান! কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন এই অপমানটা মেনে নিতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে বিয়েটাই ভেঙে দিলেন। এরপর কেটে গেল অনেকগুলো বছর। হঠাৎ একদিন ট্রেনে অনুপমের সাথে দেখা হলো সেই কল্যাণীর। কিন্তু এই কোন কল্যাণী? আত্মবিশ্বাসী, স্বাধীন, একদম অন্য এক মানুষ। আর ঠিক সেই মুহূর্তেই অনুপম বুঝতে পারল নিজের মেরুদণ্ডহীনতার জন্য সে কি অমূল্য এক সম্পদকে হারিয়েছে। এই আফসোসটাই তার সারা জীবনের সঙ্গী হয়ে রইল। গল্পের প্লট তো জানা হলো, এবার চলুন চরিত্রগুলোর দিকে একটু নজর দিই। কারণ এই গল্পের আসল জাদুটা লুকিয়ে আছে দুটো চরিত্রের মধ্যে, অনুপম আর কল্যাণী। একদম দুটো ভিন্ন মেরুর মানুষ, আর এটাই গল্পটাকে অসাধারণ করে তুলেছে। এক পাশে আছে অনুপম, যাকে বলে একেবারে ব্যক্তিত্বহীন, নিজের বলতে কিচ্ছু নেই, সব কিছুতেই মামার কথায় ওঠে বসে। সে যেন সেই সময় পুরুষতান্ত্রিক সমাজের একটা ছায়া মাত্র, যে শুধু দেখে যায়, কিছু করার ক্ষমতা রাখে না। আর ঠিক তার উল্টো দিকে আছে কল্যাণী, আত্মবিশ্বাসে ভরপুর, শিক্ষিত, যা বলার সোজাসুজি বলে। সে হলো নতুন যুগের নারীর প্রতীক, যে নিজের জীবনের রাশটা নিজের হাতেই রাখে। এই যে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটাই কিন্তু পুরো গল্পটাকে টেনে নিয়ে গেছে। অনুপমের অসহায়ত্ব আর ব্যক্তিত্বহীনতা তার নিজের কথাতেই একেবারে স্পষ্ট। সে নিজেই স্বীকার করছে, আমার জীবনের অভিভাবক আমার মামা, তিনি যেন সৃষ্টিকর্তার চেয়েও বড়। ভাবুন একবার, এই একটা কথাই বুঝিয়ে দেয় যে তার নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো দামই ছিল না। মামা যা বলতেন সেটাই ছিল তার জন্য আইন। আর অন্যদিকে কল্যাণী, তার চরিত্রের জোর দেখুন। মাত্র দুটো শব্দে সে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিল। যখন তাকে জিজ্ঞেস করা হলো, সে সোজাসাপটা বলে দিল, বিবাহ করিব না। ব্যাস, এই ছোট্ট একটা বাক্যে লুকিয়ে আছে তার আত্মসম্মান, তার সাহস, তার স্বাধীন চেতা মনোভাব। কল্যাণীর এই যে দৃঢ়তা, এটা কিন্তু শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, এটা ছিল সেই সময়ের একটা ভয়ঙ্কর সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদ। অপরিচিতা তাই শুধু একটা প্রেমের গল্প নয়, এটা যৌতুক প্রথার বিরুদ্ধে রবীন্দ্রনাথের এক জোরালো কণ্ঠস্বর। গল্পটা পড়লে বোঝা যায় যৌতুক প্রথাটা আসলে কতটা অমানবিক। এটা কিভাবে একটা মেয়েকে পণ্য বানিয়ে ফেলে, বরপক্ষের লোভকে কি বিশ্রীভাবে সামনে নিয়ে আসে, আর বিয়ে নামক পবিত্র সম্পর্কটাকে একটা সৌদাতে নামিয়ে আনে। রবীন্দ্রনাথ শুধু সমস্যাটা দেখিয়ে ছেড়ে দেননি, তিনি দেখিয়েছেন এই অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। আর এই রুখে দাঁড়ানোর সবচেয়ে বড় উদাহরণকে অবশ্যই কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। এই মানুষটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।
একবার বিয়ের দিনের দৃশ্যটা ভাবার চেষ্টা করুন। বরযাত্রী চলে এসেছে, চারদিকে উৎসবের আমেজ, আর ঠিক সেই মুহূর্তে অনুপমের মামা দাবি করে বসলেন কনের গয়না আসল না নকল সেটা পরীক্ষা করতে হবে। একজন শ্যাকরাকে ডেকে আনা হলো, সবার সামনে শম্ভুনাথ সেনের মেয়ের গয়না পরীক্ষা করা হচ্ছে, অপমানের চূড়ান্ত। কিন্তু শম্ভুনাথ সেন, তিনি এতটুকু বিচলিত হলেন না, বরঞ্চ ভীষণ শান্তভাবে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি কি বললেন জানেন? একদম শান্ত কিন্তু দৃঢ় গলায় জানিয়ে দিলেন, যারা আমার মেয়েকে শুরুতেই সন্দেহ করে তাদের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। ব্যাস, এই একটা কথাই ছিল হাজারটা চরের সমান। এটা শুধু একটা বিয়ে ভাঙা ছিল না, এটা ছিল লোভ আর অপমানের বিরুদ্ধে একজন আত্মমর্যাদাশীল বাবার গর্জে ওঠা। তো এই ঘটনার পর গল্পের শেষে কি হলো? আমরা দুটো একেবারে ভিন্ন ছবি দেখতে পাই। একদিকে অনুপমের আজীবনের আফসোস, আর অন্যদিকে কল্যাণীর এক নতুন রূপে জেগে ওঠা। বিয়েটা ভেঙে যাওয়ায় কল্যাণী কিন্তু ভেঙে পড়েনি। সে সমাজের ঠিক করে দেওয়া পথে না হেঁটে নিজের জন্য নতুন একটা পথ তৈরি করল। মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিল, দেশ সেবায় নিজেকে উৎসর্গ করল। বিয়ে নয়, এই কাজটাই তাকে সত্যিকারের মুক্তি এনে দিল, তাকে আত্মবিশ্বাসী করে তুলল। আর অনুপমের কি হলো? তার ভাগে জুটল শুধু আফসোস আর আফসোস। সে সারা জীবন ধরে শুধু এইটাই ভেবে গেল যে নিজের ভীরুতার জন্য, নিজের মেরুদণ্ডহীনতার জন্য সে কত অসাধারণ একজন মানুষকে হারিয়ে ফেলল। এই অনুশোচনায় হয়ে রইল তার জীবনের একমাত্র সত্যি। গল্পের শেষে অনুপমের উপলব্ধি তার নিজের কথাতেই ফুটে ওঠে। সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। এই জায়গা আছে কথাটি তার জীবনে পাওয়ার আনন্দ হয়ে আসেনি, এসেছে না পাওয়ার এক চিরস্থায়ী বেদনা হয়ে। সে জায়গা পেয়েছে, তবে তা কল্যাণীর পাশে নয়, তার স্মৃতির পৃথিবীতে। তো অপরিচিতা গল্পটা এখানেই শেষ, কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। একজন নারীর আসল পরিচয় কি? তার বিয়ে, নাকি তার আত্মসম্মান, তার শিক্ষা, তার নিজের কাজ? রবীন্দ্রনাথ ঠাকুর ১০০ বছরেরও বেশি আগে এই প্রশ্নটার যে উত্তর দিয়ে গেছেন, তা আজও এই সময়ে দাঁড়িয়েও কিন্তু একটুও পুরনো হয়নি।